আমাদের বিয়ে হয়েছে প্রায় 1.5 মাস পার হতে চলল। আমি আবারও ভার্সিটি যাওয়া শুরু করেছি। আদ্রর বাবা মা আদ্র সবাই চায় আমি পড়াশোনাটা কন্টিনিউ করি। সবকিছু বেশ ভালোই চলছে। আদ্র এবং ওর পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে। তবে একটা জিনিস বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, তা হলো রাফিয়ার সাথে আদ্রর কথা বলা। রাফিয়া যে আদ্রকে পছন্দ করে সে কথা অথই বলেছে আমাকে। আমি আদ্রকে এ বিষয়ে কিছু বলিনি, কারণ আদ্র হয়তো রাফিয়াকে ভুল বুঝবে। আমি চাই না ওদের বন্ধুত্বটা খারাপ হোক। কিন্তু কয়েকদিন যাবৎ যা হচ্ছে তাতে আমি খুবই বিরক্ত, কেননা রাত নেই দিন নেই যখন তখন রাফিয়া ফোন দেয় আদ্রকে, আর উনিও হেসে হেসে কথা বলে। প্রচণ্ড রাগ হয় এতে, ইচ্ছে করে ওই রাফিয়াকে নর্দমায় চুবিয়ে চুবিয়ে মারি। রাতে ডিনার শেষে আমি সব গুছিয়ে রেখে রুমে এসে দেখি আদ্র ফোনে কিছু করছে। আমি পাশে গিয়ে দাঁড়াতে উনি ফোন রেখে আমার হাত ধরে টেনে উনার কোলে বসিয়ে দিল। তারপর আমার গালে একটা চুমু দিয়ে বলল, এতক্ষণে আসার সময় হলো তোমার, মিস করছিলাম তো। আমি মুচকি হেসে আদ্রর গলা জড়িয়ে বললাম, সব গুছিয়ে রেখে আসতে একটু তো সময় লাগবেই। আচ্ছা শোনো না, তোমার একটা কথা বলার ছিল। একটা কেন শোনা, তোমার যত কথা বলার আছে বলো। আমি খানিকটা হেসে বললাম, ফুপি ফোন দিয়েছিল আজ, সাদাফ ভাইয়া নাকি ফুপিকে অথইয়ের কথা বলেছে। ফুপির মতো আছে, তাই চাইছে বাবা মায়ের সাথে কথা বলতে। তুমি কি বলো? আরও অথইয়ের তো পরীক্ষা শেষ হয়নি এখনো। জানি তো, ফুপি তো শুধু চাইছে পারিবারিকভাবে কথাবার্তা বলে রাখতে, ব্যাস। তাছাড়া এতে বাবা মার মতামতেরও তো দরকার আছে, তাই না? আদ্র একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাল বাবা মার সাথে বিষয়টা শেয়ার করি আগে, তারপর না হয় ফুপিদের আসতে বলবে। হ্যাঁ ঠিক বলেছ, আগে বাবা মার সাথে কথা বলে নাও। আদ্র বলে আমার গালে আবারও চুমু খেল, তারপর আমার শাড়ির আঁচলের নিচে দিয়ে পেটে হতে স্পর্শ করতেই আমি কেঁপে উঠলাম। উনি নিজের ঠোঁটজোড়া ধীরে ধীরে এগিয়ে আনছে আমার দিকে। যখনই উনার ঠোঁটজোড়া আমার ঠোঁট স্পর্শ করবে আমি চোখ বন্ধ করে নিলাম আর ঘন ঘন শ্বাস নিতে লাগলাম। বুকের ভেতরে কেমন যেন ধূপধাপ আওয়াজ হচ্ছে। হঠাৎ তখন আদ্রর ফোনের রিংটোন বেজে উঠল। দুজনেরই ঘোর কাটল সে আওয়াজে। আদ্র মুখে বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিল। আমার তখন খুব হাসি পাচ্ছিল উনার মুখটা দেখে। আদ্র ফোন হাতে নিয়ে রিসিভ করে বলল, রাফিয়া এটা কি তোর ফোন দেওয়ার সময় হলো? দিলই তো আমার রোম্যান্সের বার্তা বাজিয়ে। এই রাফিয়া নামটা শুনে আমার মুখের হাসিটা মিলিয়ে গেল। এত রাতে ওই শাকচুন্নিটা কেন ফোন দিল? ফ্রেন্ডের সাথে কথা বলবে, ভালো কথা, দিনেও তো কথা বলা যেতে পারে, তাই না? অসহ্য মেয়ে একটা। কয়েকদিন ধরে ওই মেয়েটার নাম শুনলেই আমার রাগ উঠে যায়। ক্লাস শেষ করে বের হতেই আমার ক্লাসমেট তিথি এসে বলল ও নাকি ওর বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যাবে, একা যাওয়ার সাহস পাচ্ছে না, তাই আমাকে ওর সাথে যেতে বলছে। আমি যেতে পারবো না বলতেই তিথি খুব অনুরোধ করতে লাগল। কিন্তু আমি আদ্রকে না বলে তো কোথাও যেতে পারবো না। উনি বলেছে ভার্সিটি থেকে কোথাও যেতে হলে উনাকে বলতে। আমি বরং আদ্রর কাছে ফোন দিয়ে বলে দেখি কি বলে। আদ্রর নাম্বারে কয়েকবার কল দিলাম, রিসিভ হলো না। এদিকে তিথিও তাড়া দিচ্ছে। আদ্র তো ফোনই ধরল না। না বলে যাওয়াটা কি উচিত হবে? তিথিও এত করে বলছে। আচ্ছা যাই তো, পরে দেখা যাবে, তাছাড়া আমি তো আদ্রকে কল দিয়েছিলাম। ভার্সিটি থেকে 5 মিনিটের দূরত্বে একটা রেস্টুরেন্টে আমি আর তিথি বসে আছি। একটু পরেই একটা ছেলে এলো। তিথি লাজুক ভাব নিয়ে ছেলেটির সাথে আমার পরিচয় করিয়ে দিল। ছেলেটির নাম সিয়াম, তিথির বয়ফ্রেন্ড।
ওরা দুজনে কথা বলছে, আমার মনে হচ্ছে এখানে আমার থাকাটা ঠিক নয়। তিথিকে ওয়াশরুমে যাব বলে উঠে এলাম। রেস্টুরেন্টের পেছনের দিকটা বেশ খোলামেলা। আমি পেছনের দিকে এসে দাঁড়ালাম। সামনেও কয়েকটা টেবিল সাজিয়ে রাখা, তার ওপরে ছাউনিও দেওয়া আছে। বেশ পরিপাটিভাবে সাজানো সবকিছু। আমি আরও একটু সামনে এগিয়েই থমকে দাঁড়ালাম। আমার চোখজোড়া আটকে গেল সামনের দুজন মানুষকে দেখে। আদ্র আর রাফিয়া দুজনে বসে আছে। রাফিয়া কোনো কারণে কাঁদছে আর আদ্র ওর চোখের পানি মুছে দিয়ে কিছু বলছে। হঠাৎ করেই আমার মনে সন্দেহ জেঁকে বসল। আদ্র এ সময় অফিসে না থেকে এখানে কেন, আর রাফিয়া কাঁদছে কেন? কি কথা হচ্ছে ওদের মাঝে? আদ্র তো কিছুক্ষণ আগে আমার ফোন ধরেনি, এখন কি আবারও একবার ফোন দিব? হ্যাঁ, একবার ফোন দিয়ে দেখি ধরে কিনা। ব্যাগ থেকে ফোন বের করে আদ্রদের দিকে তাকিয়েই কল দিলাম। আদ্রর ফোনের রিংটোন বেজে উঠতে উনি ফোনটা টেবিলের ওপর থেকে হাতে নিতেই রাফিয়া ওর হাত থেকে ফোনটা নিয়ে নিল। আমি দূর থেকেই রাফিয়ার এমন কাজ দেখে ভীষণ অবাক হলাম। রাফিয়া কাঁদো কাঁদো ফেস করে আদ্রকে কিছু বলল। আদ্র মৃদু হেসে ফোনটা রাফিয়ার হাত থেকে নিয়ে আগের জায়গাতে রেখে দিল। আমি হা করে তাকিয়ে আছি আদ্রর দিকে, উনি আমার ফোন রিসিভ না করেই রেখে দিল। কিন্তু কেন? ওই রাফিয়া পেতনিটা কি এমন বলল যার কারণে উনি আমার ফোন দেখেও রিসিভ করেনি, এমনকি কল ব্যাকও করল না? আমার আর সহ্য হচ্ছে না আদ্রকে রাফিয়ার সাথে দেখতে। কিন্তু এখন আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। রাতে বেডে চুপচাপ বসে আছি, আদ্র রুমে এসে আমার পাশে বসল। আমি একবার উনার দিকে তাকিয়ে আগের মতোই বসে রইলাম। আদ্র খুশি মনে বলে উঠলে, আরও একটা গুড নিউজ আছে, তুমি শুনলে খুব খুশি হবে। বলুন কি গুড নিউজ? শুনে একটু খুশি হই। তুমি এভাবে কথা বলছো কেন আরু, আর আপনি করে কেন বলছো? আমাকে তো তুমি করেই বলতে তাহলে। এমনি বলেছি, বলো কি বলবে। আদ্র আমার গা ঘেঁষে বসে বলল, গুড নিউজটা হলো সাদাফ আর অথৈকে নিয়ে। বাবা মার সাথে আমি কথা বলেছি, উনারা রাজি আছেন। মা তো খুব খুশি হয়েছে সাদাফের কথা শুনে, মায়ের নাকি সাদাফকে বেশ ভালোই লাগে। আমি একটু হেসে বললাম, বাহ, এ তো খুবই ভালো কথা। মম, আর শোনো, তুমি ফুপিকে বলো আসতে, আর তোমার আব্বু আম্মুকেও আসতে বলবে। বলবো। আচ্ছা, আজ এতবার ফোন দিলাম, ধরলে না কেন তুমি? ওই একটু বিজি ছিলাম, তাই ধরিনি। রেস্টুরেন্টে রাফিয়াকে নিয়ে বিজি ছিলে তাই না? আদ্র আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি করে জানলে? গিয়েছিলে ওখানে? হ্যাঁ, গিয়েছিলাম। আর গিয়েছিলাম বলেই নিজের চোখেই দেখতে পেলাম সবটা। তুমি রাফিয়ার সাথে এতটাই বিজি ছিলে যে আমি ফোন দিয়েছি দেখেও ধরনি তুমি। কিসের এত কথা ওর সাথে তোমার? যখন তখন ফোন দিল, ওর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ো, আবার আজ রেস্টুরেন্টেও। আরু, তুমি ভুল বুঝছো আমাকে আসলে। আদ্রকে থামিয়ে দিয়ে বললাম, আদ্র, তুমি কি জানো রাফিয়া তোমাকে ভালোবাসে? আদ্র অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট? আরু, কি বলছো তুমি? আমি রাফিয়াকে যেমন বন্ধু ভাবি, ও ঠিক তেমনই বন্ধু ভাবে আমাকে। আমি যা বলছি সত্যি বলছি। ওয়েট, তোমাকে একটা জিনিস দেখাই। আমি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে রাফিয়ার লেখা সে কাগজটা আদ্রর হাতে নিয়ে দিলাম। নাও, এটা পড়ে দেখো কি লেখা আছে। হাতের লেখাটা নিশ্চয়ই চিনবে তুমি। আদ্র কাগজের ভাঁজ খুলে লেখাগুলো পড়ে বলল, এত রাফিয়ার হাতেরই লেখা? ও আমাকে? হ্যাঁ, ও তোমাকে ভালোবাসে। এই কাগজটা অথই তোমার রুমেই পেয়েছিল আমাদের বিয়ের দিন সকালে। তুমি অযথা এসব নিয়ে ভাববে তাই অথই তোমাকে দেয়নি।
আমাদের বিয়ের কয়েকদিন পর অথই এক কাগজটা আমাকে দিয়েছে আর কবে পেয়েছে সেটাও বলেছে। আদ্র বিস্মিত চোখে হাতের কাগজের দিকে তাকিয়ে বলল, আমি তো ওকে জাস্ট খুব ভালো একজন বন্ধু ভাবতাম, কিন্তু ও আমাদের সম্পর্কটা এভাবে নিল। এ বিষয়ে তো আমি এখন চাইলেও কিছু বলতে পারবো না রাফিয়াকে। কিছু বলতেও হবে না, তুমি শুধু রাফিয়ার সাথে কথা বলা কমিয়ে দাও। ওই মেয়েকে আমার ঠিক সুবিধার লাগছে না। আরু তুমি তো বললে আজ আমাদের রেস্টুরেন্টে দেখেছ, তাহলে নিশ্চয়ই এটাও দেখেছিলে রাফিয়া কাঁদছিল। আমি একটু ভেবে মুখ ভার করে বললাম, দেখেছি, তুমি ওর চোখের পানি মুছে দিচ্ছিলে। রাফিয়া কেন কাঁদছিল জানো? কারণ ওর ব্রেইন ক্যান্সার হয়েছে। গত 4 দিন আগে নাকি জেনেছে ও। ডক্টর বলেছে এখন নাকি আর অপারেশন করাও সম্ভব নয়, এতে প্রবলেম বাড়বে। ডক্টর আরও বলেছে রাফিয়া এভাবে যতদিন বাঁচবে হাসি খুশির মধ্যে রাখতে হবে ওকে। কোনো কিছু নিয়ে আঘাত করাও যাবে না, এতে ব্রেইনে চাপ পড়বে। কি বলছো তুমি? হঠাৎ এমন একটা সমস্যা কি করে হলো? আগে কি কিছুই বুঝতে পারেনি? বুঝেছিল মাঝে মাঝে নাকি মাথা ব্যথা করত, মাথা ঘুরত, চোখে ঝাপসা দেখত, এসব কিছুই নাকি সিরিয়াসলি নেয়নি, তাই আজ এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আরু তুমিই বলো, ওর এমন কঠিন একটা সময়ে কি করে ওকে কষ্ট দেব? রাফিয়ার কি সত্যি এমন কিছু হয়েছে নাকি সবটাই না? এসব কি ভাবছি আমি। আর যাই হোক, নিজের লাইফ নিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। রাফিয়া আদ্রকে অন্য চোখে দেখলেও আদ্র তো ওকে বন্ধু ভাবে। মেয়েটা যদি একটু ভালো থাকতে পারে উনার সাথে তাহলে থাকুক না। আদ্রর কাছে গিয়ে মৃদু হেসে বললাম, না আদ্র, ওকে কষ্ট দেওয়া ঠিক হবে না, তুমি কথা বলো ওর সাথে। আমি আর কিছু বলবো না। আদ্র হেসে আমাকে বুকে জড়িয়ে বলল, এই কারণেই তোমাকে এত ভালোবাসি আরু সোনা। কাউকে এড়িয়ে না চলে, তুমি সবার কথাই ভাবো। হতে পারে রাফিয়া আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো ভালোবাসি আমার এই লক্ষ্মী বউটাকে। পরের দিন রাফিয়ার ব্যাপারে অথইকে সব বলতে ও চোখ সরু করে তাকালো আমার দিকে। অথই এভাবে কেন তাকিয়ে আছে বুঝতে পারছি না। অথই তুই এভাবে কেন তাকিয়ে আছিস? তাকিয়ে আছি কারণ ওই রাফিয়ার ব্যাপারে তুমি যা বললে সেসব আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করার কি আছে? ও এরকম একটা বিষয়ে মিথ্যা কেন বলবে? কেন মিথ্যা বলবে জানি না, তবে আমার বিশ্বাস হচ্ছে না, তাই বললাম। ভাবি তুমি একটা কথা ভেবে দেখো তো, এতদিন রাফিয়া একদম ঠিক ছিল। এখন যখন ভাইয়া ওর সাথে কথা বলতে শুরু করেছে অমনি ওর এমন একটা কঠিন রোগ হল। রাফিয়া যেহেতু ভাইয়াকে পছন্দ করে, তাহলে ভাইয়ার আরও কাছে থাকার জন্য রাফিয়ার কোনো প্ল্যান নয় তো এটা? মা অথইকে ডাকতে ও চলে গেল। অথই যেতেই আমি ভাবতে লাগলাম, সত্যিই কি রাফিয়ার ব্রেইন ক্যান্সার হয়েছে? অথই যা বলল সেগুলোও তো ফেলে দেওয়ার মতো নয়। কাল রাফিয়াকে দেখেও তো তেমন বুঝার উপায় ছিল না যে ও অসুস্থ। ড্রেস আপ তো মর্ডানই ছিল। কারো এমন রোগ হলে তো সে শারীরিক এবং মানসিক দুদিক দিয়েই ভেঙে পড়বে। নিজকে এতটা গুছিয়ে রাখতেই তো সে ভুলে যাবে। আচ্ছা, হতেও তো পারে রাফিয়া ইচ্ছে করে এই নাটকটা সাজিয়েছে। এ ব্যাপারে আমারই খোঁজ নিতে হবে। যদি জানতে পারি সবটাই মিথ্যে, অথইয়ের অনুমান ঠিক, তাহলে তো ওই রাফিয়ার ব্রেইনটা আমি নিজেই ওয়াশ করব। আর যদি জানতে পারি রাফিয়ার কথাগুলো সত্যি, তাহলে আল্লাহর কাছে দোয়া করব ওকে যেন ভালো রাখেন। অনেক চেষ্টা করে রাফিয়ার বিরুদ্ধে কোনো ইনফরমেশন জোগাড় করতে পারিনি, তাই শেষমেশ ধরেই নিলাম রাফিয়ার ব্রেইন ক্যান্সারের ব্যাপারটা সত্যি। কিন্তু এদিকে দিন যাচ্ছে, আদ্রর কাছে রাফিয়ার আবদারগুলো বেড়েই চলেছে। হুটহাট বাড়িতে চলে আসে যখন তখন ফোন দেয় আদ্রকে। এসব দেখে আমার সহ্য হয় না। শুধুমাত্র ওর অসুস্থতার কথা ভেবে চুপ থাকতে হয়। ভার্সিটি থেকে ফিরে দেখি আব্বু আম্মু ফুপি সাদিয়া আপু সাদাফ ভাইয়া এসেছেন।
অনেকদিন পর সবাইকে দেখতে পেয়ে আমার আনন্দের শেষ নেই। সাদাফ ভাইয়া আদ্রকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলল। উনি বলেছে আধ ঘন্টার মধ্যে চলে আসবে। সেই আধ ঘন্টা পার হয়ে বিকেল হতে চলল, অথচ তার আসার নামই নেই। ফুপিও তাড়া দিচ্ছে সাদাফ ভাইয়া আর অথইয়ের বিয়ের ব্যাপারে কথা বলবে, শুধু আদ্রর জন্যই পারছে না। সাদাফ ভাইয়া বলে দিয়েছে আদ্র আসার আগে কোনো কথা হবে না। আম্মু বলল, আরিশা তুই আদ্রকে ফোন দিয়ে দেখো না ও কখন আসবে। সন্ধ্যা হয়ে আসছে তো। হ্যাঁ আম্মু আমি দেখছি। রুমে এসে আদ্রকে ফোন দিল। 3বার রিং হয়ে কেটে গেল, আবারও কল দিল। এখন ফোনটা রিসিভ হয়েছে। রিসিভ করতেই বললাম, আদ্র কোথায়, তুমি আসবে কখন? ওপাশ থেকে বলল, ম্যাম আদ্র স্যার একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে বিজি আছেন। মিটিং শেষ হতে প্রায় 20 মিনিট সময় লাগবে। ওহ আচ্ছা, কিন্তু আপনি কে বলছেন? আমি আদ্র স্যারের পিএ, আমার নাম আকাশ আহমেদ। আপনি বারবার ফোন দিচ্ছিলেন, তাই স্যার ফোনটা আমাকে দিয়ে বলতে উনি বিজি আছেন। ওকে, আপনার স্যার ফ্রি হলে কল দিতে বলবেন। ওকে ম্যাম। আমি ফোনটা কেটে দিয়ে ভাবলাম আদ্র যেহেতু মিটিংয়ে বিজি আছে তাহলে তো অনেক সময় লাগবে আসতে। আমি বরং সবাইকে গিয়ে বলি কথাবার্তাগুলো সেরে ফেলতে, আদ্রর অপেক্ষায় থাকলে আরও দেরি হবে। সবাই মিলে সাদাফ ভাইয়া আর অথইয়ের ব্যাপারে কথা বলে সিদ্ধান্ত নিল অথইয়ের পরীক্ষার পর ওদের বিয়ের ব্যাপারে পাকাপাকি কথা বলবে। সাদাফ ভাইয়া সবার সামনেই বলেছে অথইয়ের পড়াশোনায় সে কোনো বাধা হবে না, অথই যখন বলবে তখনই এ ব্যাপারে আগাবে। রাত 9টা বাজে, কিছুক্ষণ আগে সবাই চলে গেছে। দুপুর থেকে আব্বু আম্মুকে পেয়ে অনেকটা খুশি ছিলাম। সবাই চলে যাওয়াতে মনটা খারাপ হয়ে গেছে। এদিকে এত রাত হলো আদ্র এখনো ফেরেনি। সন্ধ্যা থেকেও কয়েকবার কল দিয়েছে, উনি বলেছে বাড়িতেই আসছে, কিন্তু সে এখনো আসেনি। টেবিলে বই গুছাচ্ছিলাম, তখন আদ্রর মা মানে আমার শাশুড়ি মা রুমে এলো। উনি এসে আমার পাশে দাঁড়াল। উনার দিকে তাকিয়ে বললাম, মা কিছু বলবেন? মা হাসি মুখটা একটু গোমরা করে বলল, একটা চর মারব, তোকে কতবার না বলেছি আমাকে আপনি নয় তুমি করে বলবি। আমি জিভ কেটে বললাম, সরি মা, ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। মনে থাকে যেন। আচ্ছা শোন, যেটা বলতে এসেছিলাম, কাল আমি তোর বাবা আর অথই আমাদের গ্রামের বাড়িতে যাব, 2 দিন পর ফিরব। তুই বাড়িতে একা থাকতে পারবি তো? একা কোথায় মা, তোমার ছেলেও যাবে নাকি? না, ও গেলে তোকে রেখে যেতাম নাকি? আমি বলতে চাইছি আদ্র তো সারাদিন অফিসেই থাকে, এই এখনো ফেরেনি। তাহলে তো একাই থাকতে হবে তাই না? মা তুমি একদম চিন্তা করো না, আমি পারবো থাকতে। তোমার ছেলেকে না হয় বলবো কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরতে। মা মুচকি হেসে আমার কপালে চুমু দিয়ে বলল, আমার মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। আমি ভাগ্য করে তোর মতো একটা বৌমা পেয়েছি। আমি তোমার মেয়ে, বুঝেছ? আমাকে একদম বৌমা বলবে না হো, তাহলে কিন্তু আমি খুব রাগ করব। আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না, তুই তো আমার মেয়ে। আগেও মেয়ে ছিলি, আছিস এবং থাকবি। মা আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। সত্যি এমন শাশুড়ি পাবো আমি কখনোই ভাবিনি। এ যুগের শাশুড়ি বউয়ের মাঝে এমন সম্পর্ক খুবই কম দেখা যায়। মা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, আমি যে এ বাড়ির বউ সে কথা আমি নিজেই ভুলে যাই মাঝে মাঝে। আব্বু আম্মুকে ছেড়ে এসেছি, কিন্তু আদ্রর বাবা মা কখনোই তাদের অভাব আমাকে বুঝতে দেয়নি। ডাইনিং টেবিলে বসে আছি আর বারবার টাইম দেখছি, রাত 11টা বাজে, আদ্র এখনো ফেরেনি। মাও বসেছিল, জোর করে রুমে পাঠিয়ে দিয়েছি। মাকে বলেছি ঘুমিয়ে পড়তে, রাত তো কম হয়নি, কতক্ষণ বসে থাকবে। আদ্রর ওপর খুব রাগ হচ্ছে, কি এমন কাজ ওনার যে এত রাত পর্যন্ত বাইরে থাকতে হবে।
সাদাফ ভাইয়ারা এলো, তখনও উনি এলো না, বিজি ছিল বলে। কিন্তু এখন কি করছে, ফোন দিলেও ধরছে না। আমার কিছুটা টেনশনও হচ্ছে এখন। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই আদ্র হাসি মুখে বলল, সরি, আরও একটু দেরি হয়ে গেল আসতে। আমি কোনো কথা না বলে দরজা থেকে সরে দাঁড়ালাম। আদ্র ভেতরে আসতে দরজা আটকে ঘুরে দাঁড়াতে আদ্র বলল, কথা বলছো না কেন তুমি? দেরি করে ফিরেছি বলে রাগ করেছ? না, রাগ কেন করব, তোমার কাজ ছিল তাই রাত করে ফিরেছ। আর এতই ব্যস্ত থাকো যার জন্য আমার ফোনটাও ধরার সময় হয় না তোমার। আরও আসলে থাক, বাদ দাও, যাও ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আদ্র মাথা নাড়িয়ে রুমে চলে গেল। আমি উনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। কেন জানি না আদ্রর এভাবে রাত করে বাড়ি ফেরা নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়। একদিন দুদিন না হয় দেরি করে ফিরতে পারে, কিন্তু আজ ৬৭ দিন ধরেই উনি এমন করছে। রাতে কি এমন কাজ করে উনি, এটাই ভেবে পাই না আমি। পরের দিন সকালেই বাবা মা অথই গ্রামের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। আদ্র ও অফিসে চলে গেছে, বাড়িতে কেউ নেই তাই ভার্সিটিতে যায়নি। আদ্র অন্যান্য দিন বাইরেই লাঞ্চ করে, আজ আমি একা আছি তাই বাড়িতে এসেই লাঞ্চ করে গেছে। রাত সকাল ৯টা বেজে ৪৭ বাজে, আদ্র আজও ফেরেনি। আমি একা আছি ভেবেও তো তাড়াতাড়ি ফিরতে পারত নাকি? সারাটা দিন একা একা খুবই বোরিং লেগেছে। সোফায় বসে টিভি দেখছি, হঠাৎ আননোন নাম্বার থেকে একটা মেসেজ এলো, তাতে লেখা ছিল, আপনার মেসেঞ্জারে একটা ভিডিও দিয়েছি দেখুন। মেসেজটা দেখে আমার ভ্রুজোড়া কুঁচকে গেল। কে দিল এই মেসেজ? আমি মেসেঞ্জারে গিয়ে প্রথমে রিশাত রায়হান নামে একটা আইডি থেকে মেসেজ দেখতে পেলাম। ওই আইডি থেকেই ভিডিও এসেছে। ভিডিওটা প্লে করে আমার চোখ বড় বড় হয়ে গেল। এমন কিছু যে দেখব ভাবতেও পারিনি। ভিডিওটার নিচে একটা মেসেজও এসেছে। তাতে লেখা, আপু, অনেক সময় আমাদের আড়ালে অনেক কিছু ঘটে, তা হয়তো খুব সহজে চোখে পড়ে না। এক্ষেত্রেও এমন কিছুই ঘটেছে, এখনো সময় আছে, নিজের যা তা আগলে রাখুন। এমন দৃশ্য আমি পরাপর কয়েকদিন দেখেছি, বললে হয়তো বিশ্বাস করতেন না, তাই আজ ভিডিও করে পাঠালাম। আপনি আমার বোনের মতো তাই ভিডিওটা পাঠালাম, অবশ্য এতে আমারও কিছু স্বার্থ আছে। ভিডিও আর এই মেসেজটা দেখে আমি বুঝতে পারছি না কি করব। কে এই রিশাত রায়হান? আমাকে এই ভিডিওটা পাঠানোর পেছনে কিসের স্বার্থ আছে তার? আমি যে কিছু লিখব সেটাও পারবো না, ওই আইডি থেকে ভিডিও সেন্ড করে ব্লক দিয়েছে। যে নাম্বার থেকে মেসেজ এসেছে ওটাতেও কল দিয়ে অফ পেলাম। কি করব কিছুই মাথায় আসছে না। এমন সময় কলিং বেল বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 11টা বাজে। দরজা খুলতেই আদ্র কিছু বলতে নিলে আমি বললাম, রোজ রোজ সরি না বললেও চলবে। আজ অন্তত আমি একা আছি ভেবে তাড়াতাড়ি ফিরতে পারতে, তাই না? ওপস, আমিও নাকি যে বলি, বউয়ের থেকে তো ফ্রেন্ডকে সময় দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তোমার কাছে। আরও কি বলছো তুমি? আমি কি সময় দেই না তোমাকে? আর ফ্রেন্ড মানে কার কথা বলছো তুমি? আমাকে প্রশ্ন না করে নিজেকেই প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। আমি আর কিছু না বলে চলে এলাম সেখান থেকে। নিজেকে আজ খুব একা একা লাগছে। আদ্র তো আমাকে ভালোবাসে, আমি উনার বউ, তাহলে কেন এই দূরত্ব তৈরি হলো আমাদের মাঝে? বারবার সে ভিডিওটা চোখে ভেসে উঠছে আমার। শরীর মন কিছুই যেন চলতে চাইছে না। নিজেকে স্বাভাবিক রাখা ছাড়া আর কিছু যে করার নেই। টেবিলে খাবার দিয়ে রুমে গেলাম আদ্রকে ডাকতে। উনি ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। দরজায় দাঁড়িয়ে বললাম, টেবিলে খাবার দিয়েছি, খেতে এসো। আদ্র আমার দিকে তাকিয়ে বলল,
আমি খেয়ে এসেছি, এখন আর খাবো না। তুমি তো খাওনি, যাও তুমি খেয়ে নাও। আমি আদ্রর দিকে একটু তাকিয়ে থেকে নিচে এসে খাবারগুলো ফ্রিজে তুলে রেখে উপরে চলে এলাম। আদ্র বেডে বসে ল্যাপটপে কিছু করছে, আমি চুপচাপ বেডের অন্য পাশে গিয়ে শুয়ে পড়লাম। আদ্র বলল, এত তাড়াতাড়ি চলে এলে যে, খাওনি? খেয়েছি। সত্যি কি খেয়েছ তুমি? আমার দিকে তাকিয়ে বলো তো খেয়েছি। বললাম তো খেয়েছি আমি। আদ্র ল্যাপটপ অফ করে আমার দিকে এগিয়ে এসে হাতের বাহুতে হাত রেখে বলল, কি হয়েছে আরু, রাগ করেছ তুমি আমার ওপর? আমি উনার হাতটা সরিয়ে দিয়ে বললাম, রাগ তার ওপরেই করা যায় যে রাগের কারণটা বুঝতে পারে। কিচ্ছু হয়নি আমার, যাও নিজের কাজ করো। আদ্র আমাকে টেনে তুলে নরম স্বরে বলল, কাল থেকে আর দেরি হবে না সোনা, রাগ করো না প্লিজ। কেন দেরি হবে না কেন? রাতেই তো তোমার বেশি কাজ, তাই না? ফ্রেন্ডকে সময় দেওয়া, তাকে নিজের হাতে খাইয়ে দেওয়া, এসব কে করবে? তুমি চলে এলে। আদ্র খানিকটা রেগে গিয়ে বলল, আরও কি যা তা বলছো তুমি? হ্যাঁ, আমি মোটেও যা তা বলছি না, কিছু না জেনে কোনো কথা আমি বলি না, এটা তুমি ভালো করেই জানো। দেখো এই ভিডিওটা। আমার ফোনটা আদ্রর সামনে ধরতে উনি অবাক হয়ে একবার ফোনের দিকে আমার দিকে তাকাচ্ছে। আমি ফোন নামিয়ে বললাম, তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ তো এটাই, তাই না? রাফিয়াকে সময় দেওয়া, রেস্টুরেন্টে বসে নিজের হাতে ওকে খাইয়ে দেওয়া, ওর হাত ধরে বসে থাকা। আরও তুমি ভুল ভাবছ, রাফিয়া অসুস্থ, তুমি তো জানো সেটা। ভিডিওটা নিজেই তো দেখলে, এটা দেখেও বলবে আমি ভুল ভাবছি। আমার তো এখন সন্দেহ হচ্ছে রাফিয়ার অসুস্থ হওয়ার ব্যাপারটা নিয়ে। ও যদি অসুস্থই হতো তাহলে ড্রেস আপ, চলাফেরা এখনও এতটা পারফেক্ট থাকতো না। ও তো তোমাকে ভালোবাসে, সবটাই হয়তো প্ল্যান করে করছে তোমাকে নিজের কাছে রাখার জন্য। আদ্র রেগে গিয়ে আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, আরও আমি ভাবতেও পারছি না তুমি এমন কথা বলবে। কেউ নিজেকে নিয়ে কেন মিথ্যা বলতে যাবে? তাও আবার এমন একটা রোগ নিয়ে। রাফিয়ার শারীরিক এবং মানসিক অবস্থা ভালো নেই, বন্ধু হিসেবে ওর পাশে থাকাটা আমার প্রয়োজন। ভিডিওতে যা দেখেছ সবটাই ওর বন্ধু হয়েই করেছি। আমি গালে হাত দিয়ে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছি আদ্রর দিকে, আমার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আদ্র আমার গায়ে হাত তুলল। এটা আমি মেনে নিতে পারছি না। আমি না হয় রেগে গিয়ে বলেছি তাই বলে উনি আমাকে। আদ্র আমার দিকে হাত এগিয়ে কিছু বলতে নিলে আমি উঠে রুম থেকে বেরিয়ে গেলাম। বড্ড কষ্ট হচ্ছে আমার, দিনের পর দিন উনি এভাবে দেরি করে বাড়িতে ফেরে, আর কেন দেরি হয় সে কারণটা আজ বুঝতে পারছি। এমনকি বাড়িতে থাকলেও রাফিয়ার সাথে ফোনে কথা বলতে ব্যস্ত থাকে। আমার জন্য যেন তার সময়ই নেই। আমি আর রুমে যাইনি, অথইয়ের রুমে এসে শুয়ে আছি। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এভাবে কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। মাঝরাতে অনুভব করলাম কেউ আমাকে পেছনে থেকে ঝাপটে ধরে রেখেছে। আমি চোখ মেলে তাকিয়ে বুঝতে পারলাম আদ্র আমাকে রুমে নিয়ে এসেছে, আর উনি এভাবে ধরে রেখেছে আমাকে। হঠাৎই আমাকে চড় দেওয়ার কথাটা মনে পড়তে মনে একরাশ অভিমান জেকে বসল। উনার থেকে নিজেকে ছাড়াতে চাইলে উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আমার গালে চুমু খেয়ে বলল, উহু, একদম নড়বে না, আমাকে ঘুমাতে দাও আর নিজেও ঘুমাও। ও, তার মানে উনি জেগে আছে, আমাকে মেরে এখন আসছে ঢং করতে। থাকবো না আমি উনার কাছে। আমাকে ছাড়ো, আমি তোমার সাথে ঘুমাবো না। আদ্র আমার মাথা নিজের বুকে চেপে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে আরু সোনা, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না। প্লিজ ক্ষমা করে দাও আমায়।
আমি প্রমিজ করছি কাল থেকে সন্ধ্যার আগেই ফিরব, আমার মিষ্টি বউটাকে সময় দিব। আর অভিমান করে থেকো না জান। আমার চোখের কোনো আবারও পানি জমে গেল, মানুষটা যে সত্যি আমাকে অনেক ভালোবাসে। আমিও তো ভালোবাসি আদ্রকে, তাহলে কেন ভুল বুঝব উনাকে? উনি তো রাফিয়ার সাথে যেটুকু মেশে আর যাই করে তা তো বন্ধু ভেবেই করে। তবে তারপরেও একটা চিন্তা থেকেই যায়, রিশাত নামে ওই ছেলেটি কে? কি তার স্বার্থ? আর কেনই বা লিখেছে? অনেক সময় আমাদের আড়ালে অনেক কিছু ঘটে যা হয়তো খুব সহজে চোখে পড়ে না। কি এমন ঘটছে আমার আড়াতে? সকালে আদ্র অফিসে যাওয়ার আগে আমি উনার সাথে কোনো কথা বলিনি। উনি বলতে চেয়েছিল কিন্তু আমি এড়িয়ে গিয়েছি। কথা বলিনি বলে উনি রেগে না খেয়েই বেরিয়ে গেছে। এখন আমার নিজেরই খারাপ লাগছে না খেয়ে গিয়েছে বলে। বাইরে গিয়ে কিছু খেয়েছে কিনা সেটাও জানি না। আচ্ছা, আমি কি একবার ফোন দিয়ে জিজ্ঞেস করব খেয়েছে কিনা? হ্যাঁ, ফোন দিয়েই দেখি। আদ্রকে ফোন দেওয়ার জন্য ফোন হাতে নিতেই ফোন বেজে উঠল। স্ক্রিনে আদ্রর নামটা ভেসে উঠেছে। যাক, ভালোই হলো আমি ফোন দেওয়ার আগে উনি নিজেই দিয়েছে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে গম্ভীর গলায় বলে উঠল, খেয়েছ তুমি? আমার কিছুটা হাসি পেল উনার কথা শুনে, আমিও গম্ভীরভাবে বললাম, খেয়েছি। এখন আর কারো বলার আশায় বসে থাকি না। যদিও এখনো খাইনি, আমি ইচ্ছে করেই বললাম যে খেয়েছি। আদ্র বলল, মিথ্যা না বলে যাও, খেয়ে নাও। আমি জানি তুমি খাওনি এখনো। আমি চুপ। আর একটা কথাও নয়, তুমি এখনই খেতে যাবে, বুঝেছ? এই লোকটা বুঝল কি করে আমি না খেয়ে মিথ্যা বলেছি? সকালে নিজে খেয়ে গেলে তো আমাকে না খেয়ে থাকতে হতো না। রাগ দেখিয়ে চলে গেল, এখন আবার খাওয়ার জন্য ধমকাচ্ছে। কি হলো? কি বলেছি শুনতে পাওনি তুমি? জি শুনেছি, আমি কানে শুনতে পাই, এত জোরে না বললেও চলবে। যাই হোক, তুমি খেয়েছ? না, খাবার সামনে নিয়ে বসে আছি। তুমি খেয়ে নাও, আমিও খাচ্ছি। আহা, কত দরদ! বাইরে গিয়ে খাবার সামনে নিয়ে আমাকে খাওয়ার জন্য বলছে। কাল রাতেও যে আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তখন কোথায় ছিল এত দরদ? এখন আসছে ধমকে খাওয়াতে। বিকেলে ব্যালকনিতে বসে ম্যাগাজিন বই পড়ছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠল। এখন আবার কে এলো? বইটা রেখে নিচে এসে দরজা খুলতে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি আদ্রর বয়সী হবে, দেখতেও বেশ ভালোই। আমি ছেলেটির দিকে তাকিয়ে বললাম, আপনি কে? কাকে চাচ্ছেন? ছেলেটি মৃদু হেসে বলল, আমি আপনার কাছে এসেছি। আপনি আরিশা, রাইট? হ্যাঁ, আমিই আরিশা। আপনি আমার কাছে কেন এসেছেন? আমি তো আগে কখনো আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে না। ঠিক বলেছেন, আগে আমাদের দেখা হয়নি। আচ্ছা, আমি কি ভেতরে এসে বসতে পারি? আসলে আপনার সাথে কিছু কথা বলার ছিল। আমি ছেলেটিকে ভালোভাবে দেখে নিলাম। অচেনা একটা ছেলে, তাকে কি ভেতরে নিয়ে বসতে দেওয়াটা ঠিক হবে? তারপরে বাড়িও ফাঁকা। আপনি হয়তো আমাকে ভেতরে যেতে দিতে চাইছেন না। ইটস ওকে, আমি এখানে দাঁড়িয়েই বলছি। ভেতরে আসুন আপনি। ছেলেটি হালকা হেসে ভেতরে ঢুকল। আমি মেইন দরজাটা খোলা রেখেই ছেলেটিকে বসতে বললাম। আমিও সামনের সোফায় বসে বললাম, ভাইয়াকে আপনি? আর আমাকে কি করে চিনেন? আমার নাম শুনলে হয়তো আপনি চমকে যাবেন। আমি রিশাত রায়হান। আর আপনাকে আমি চিনতাম না, নিজের প্রয়োজনে চিনতে হয়েছে। আমি হা করে তাকিয়ে আছি ছেলেটির দিকে। এই সে রিশাত রায়হান। কিন্তু আমাকে কি প্রয়োজন তার? আমি বললাম, গতকাল সে ভিডিও মেসেজ আপনিই দিয়েছিলেন? হ্যাঁ, আমিই দিয়েছিলাম ওগুলো আপনাকে। আসলে কি বলুন তো, আমি চাইছি না আপনার সংসারটা ভেঙে যাক।
আপনার বয়সী আমারও একটা বোন আছে, আপনিও আমার বোনের মতোই, তাই সবটা জেনে চুপ থাকতে পারলাম না। ভেবেছিলাম কাল যেটুকু বলেছি এর থেকে আর বেশি কিছু বলবো না, কিন্তু এখন বাধ্য হয়েই আপনাকে সাবধান করতে এসেছি, কারণ আমি চাই আপনার এবং আদ্রর ভালোবাসাটা বেঁচে থাকুক। আমি বিস্ময় চোখে রিশাত নামের ছেলেটিকে বললাম, দেখুন, আমি আপনার কথাগুলো ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। তাছাড়া আপনি হঠাৎ আমার সংসার ভাঙার কথা কেন বলছেন? সংসার ভাঙার কথা বলছি কারণ কেউ একজন চাইছে আপনার থেকে আদ্রকে আলাদা করতে। সে চায় না আদ্র আপনাকে নিয়ে ভালো থাকুন। মানে কি বলছেন আপনি? কে সে? রাফিয়া। আমি অবাক হয়ে বললাম, রাফিয়া? কিন্তু রাফিয়া তো আদ্রর ভালো একজন বন্ধু। রিশাত জোরে হেসে উঠে বলল, বন্ধু? হা, ওটা তো শুধু লোক দেখানো। হ্যাঁ, আদ্র ওকে বন্ধু ভেবেই ওর পাশে থাকে, ওকে সময় দেয় ঠিকই, কিন্তু রাফিয়া ও সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। রাফিয়া আদ্রকে ভালোবাসে, তাই যে কোনো মূল্যেই হোক ও আদ্রকে নিজের কাছে রাখতে চাইছে। আর এই কাছে রাখার জন্য রাফিয়া নিজের ব্রেইন ক্যান্সারের মিথ্যে নাটক সাজিয়েছে। রাফিয়া একদম সুস্থ, ওর কিছুই হয়নি, ও শুধুমাত্র আদ্রকে পাওয়ার জন্য দিনের পর দিন আদ্রকে অসুস্থতার কথা বলে ঠকাচ্ছে। আর আদ্র সেও কেন যাচাই না করে রাফিয়ার বানানো কথাগুলোকেই বিশ্বাস করছে। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। একটা মেয়ে কি করে এরকম একটা ব্যাপার নিয়ে মিথ্যে বলতে পারে? তার মনে কি আল্লাহকে নিয়ে কোনো ভয় নেই? মিথ্যা বলা যে মহাপাপ সেটা কি সে জানে না? রাফিয়া একটা মেয়ে হয়ে কি করে এতটা খারাপ হতে পারে? কি হলো আরিশা, আপনি কিছু বলছেন না যে? আমার কথাগুলো কি আপনার বিশ্বাস হয়নি? দেখুন, আমি যা যা বলছি সবই সত্যি। আমি কাল পর্যন্ত আদ্র এবং রাফিয়া দুজনকেই সন্দেহ করতাম, কিন্তু পরে যখন সবটা ভালোভাবে জানতে পারলাম তখন বুঝেছি রাফিয়া আদ্রকে যা বলছে সে তাই শুনছে শুধুমাত্র রাফিয়ার ব্রেইন ক্যান্সারের কথা ভেবে। আমি রিশাতকে বললাম, আমিও এমন কিছুই সন্দেহ করেছিলাম, বাট এটা নিয়ে এতটা ভাবিনি কখনো। তবে হ্যাঁ, আপনার কথাগুলো আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এতে আপনার কি স্বার্থ আছে? আমাকেই বা কেন সবটা বলে সাবধান করছেন? আমার স্বার্থটা হলো ভালোবাসার। আমি রাফিয়াকে ভালোবাসি অনেক আগে থেকে, রাফিয়াও আমার ভালোবাসাকে একসেপ্টও করেছিল। বাট হুট করে ওর কি হলো জানি না, একদিন আমাকে বলল আমার সাথে নাকি রিলেশন রাখবে না। আমি কারণ জানতে চাইলে ও বলেছিল ও আমাকে নয় আদ্রকে ভালোবাসে। রাফিয়াকে অনেক বুঝিয়েছি, ও বোঝেনি আমাকে। তারপর ওকে ফলো করে আদ্রর খোঁজ নিয়ে জানতে পারলাম সে আপনাকে ভালোবেসে বিয়ে করেছে। আর রাফিয়া তা সহ্য করতে পারছে না, এই জন্যই এমন একটা প্ল্যান করেছে আপনাদেরকে আলাদা করার। রিশাতের দিকে তাকিয়ে আমার মায়া লাগছে, উনার কথাগুলো যে একটাও মিথ্যে নয় তা উনার চোখের কোনো জমে থাকা পানি দেখেই বুঝতে পারছি। রাফিয়া এমন একটা ছেলেকে কি করে পারল ঠকাতে? একজনকে কষ্ট দিয়ে এখন আবার আমার আদ্রর পেছনে পড়েছে শাকচুন্নিটা। সন্ধ্যার আগেই আজ আদ্র বাড়িতে ফিরেছে। আমি মনে মনে খুশি হয়েছি ঠিকই, কিন্তু আদ্রকে বুঝতে দিচ্ছি না। রাতে মা ফোন দিয়ে আমার সাথে কিছুক্ষণ কথা বলে আদ্রকে দিতে বলল। আদ্রর হাতে ফোন দিল, উনি কথা বলতে বলতে ব্যালকনিতে গেল। তখনই আদ্রর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে রাফিয়া নামটা দেখেই আমার রাগ উঠে গেল। ইচ্ছে করছে ওই পেতনিটার চুলগুলো টেনে ছিঁড়ে দেই। আমি ফোন কেটে দিয়ে অফ করে দিলাম। এবার ওই রাফিয়া মিথ্যেবাদীটা ফোন দিয়ে বন্ধ পাবে হু। ওদিকে রাফিয়া আদ্রর নাম্বারে বারবার ফোন দিয়ে অফ পাচ্ছে। রাগে ওর চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আদ্রকে ফোনে না পেয়ে নিজের ফোনটা দেয়ালে ছুঁড়ে মারল।
রেগে দাঁতে দাঁত চেপে বলতে লাগল, আদ্র তুমি আমার ফোন কেটে দিয়ে অফ করে অনেক বড় ভুল করলে। তুমি নিশ্চয় এখন ওই আরিশার সাথে হাসি খুশিতে মেতে আছো। কিন্তু আমি পারছি না তোমাদেরকে একসাথে দেখতে, জাস্ট সহ্য করতে পারছি না। আমিও চাই তোমাকে নিয়ে থাকতে, তোমাকে ভালোবাসতে, আর কিন্তু ওই মেয়েটা সব শেষ করে দিল, ও কেড়ে নিয়েছে ও তোমাকে। কি হয়েছে আপু? কার সাথে কথা বলছো তুমি? এখানে তো কেউ নেই। রাফিয়ার ছোট বোন রাইমা দরজায় দাঁড়িয়ে কথাটা বলল। রাফিয়া রাইমার দিকে তাকিয়ে বলল, নিজের সাথে নিজেই কথা বলছি আমি। রাইমা তুই রুমে যা, একা থাকতে দে আমাকে। যাচ্ছি। রিশাত ভাইয়া এসেছে, তাই তোমাকে বলতে এসেছিলাম। রিশাত এসেছে? কিন্তু কেন? আমি কি করে জানব কেন এসেছে? গিয়ে জিজ্ঞেস করো। রাইমা চলে গেল। রাফিয়ার রাগটা আরও বেড়ে গিয়েছে রিশাত এসেছে শুনে। ও রাগে ফুঁসতে ফুঁসতে ড্রয়িং রুমে এসে দেখল রিশাত বসে আছে। রিশাত রাফিয়াকে দেখে শুকনো হাসি দিয়ে বলল, কেমন আছো রাফিয়া? আমি কেমন আছি তা তোমার না জানলেও চলবে। এই রাতে কি জন্য এসেছো তুমি? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই। ও আচ্ছা, দেখতে এসেছিলে। দেখা তো হয়েছে, এখন তুমি আসতে পারো। রিশাত এগিয়ে এসে রাফিয়ার হাত ধরে বলল, প্লিজ রাফিয়া, আমাকে দূরে ঠেলে দিও না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। রাফিয়া এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে রেগে বলল, শাট আপ রিশাত। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমাকে আমি আগেই বলেছি আমি আদ্রকে ভালোবাসি, তোমাকে নয়। চলে যাও তুমি। তুমি যদি আদ্রকেই ভালোবাসতে তাহলে আমার সাথে কেন রিলেশনে জড়িয়েছিলে? আমার ইমোশন নিয়ে কেন খেললে তুমি? তোমাকে তখন ভালো লেগেছিল, এখন তোমাকে ভালো লাগে না, ব্যাস। আমি আর কোনো কথা বলতে চাই না তোমার সাথে। রাফিয়া চলে যেতে নিলে রিশাত ওর হাত ধরে বলল, রাফিয়া এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, তোমার ব্রেইন ক্যান্সারের এই মিথ্যে অভিনয়টা বন্ধ করো। উপরে আল্লাহ আছেন, সে সব দেখছেন, তাকে ভয় করো। রাফিয়া হাত ছাড়িয়ে বলল, ও তাহলে তুমি জেনেই গিয়েছ ব্রেইন ক্যান্সারের ব্যাপারটা মিথ্যে? হ্যাঁ, আমি জানি সবটা তোমার সাজানো। রাফিয়া প্লিজ বাদ দাও সবকিছু। আদ্রকে ওর লাইফ নিয়ে থাকতে দাও। আমি তোমাকে অনেক ভালো রাখব। কি ভালো রাখবে তুমি আমাকে? কি দিয়ে ভালো রাখবে? কি আছে তোমার? আদ্রর মতো বড় বড় বিজনেস আছে তোমার? রিশাত অবাক হয়ে তাকিয়ে আছে রাফিয়ার দিকে। রিশাত বেশ বুঝতে পারছে রাফিয়ার মনে কি আছে। রিশাত ছলছল চোখে তাকিয়ে হালকা হেসে বলল, লোভ বড্ড খারাপ রাফিয়া। এর থেকে নিজেকে দূরে রাখাই ভালো। একদিন তুমি বুঝবে কত বড় ভুল করেছ তুমি। একটা কথা মনে রেখো, অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখী হওয়া যায় না। রিশাত বেরিয়ে গেল। রাফিয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে ঘুরে দাঁড়াতে রাইমা এসে ওর সামনে দাঁড়াল। রাফিয়া বলল, কিছু বলবি? আপু, রিশাত ভাইয়া কিন্তু সত্যি তোমাকে ভালোবাসে। তুমি সবটা জেনে শুনেও আদ্র ভাইয়া, আরিশা আর রিশাত ভাইয়ার লাইফ নিয়ে খেলছ। এমনকি নিজেকে অসুস্থ বলে আরো বড় ভুল করছো তুমি। আপু, তুমি আদ্র ভাইয়াকে সত্যিটা বলে রিশাত ভাইয়াকে আপন করে নাও। তাতে আমরা সবাই ভালো থাকব। এই তুই চুপ করতো, একদম জ্ঞান দিবি না আমাকে। আদ্র ঘুমিয়ে পড়ার পরে আমি ব্যালকনিতে গিয়ে রিশাতকে ফোন দিলাম। 2 বার রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। রিসিভ করতেই বললাম, কি ব্যাপার ভাইয়া, আপনি তো কোনো প্রুফ দিলেন না। আর প্রুফ ছাড়া আদ্রকে কিছু বললে হয়তো বিশ্বাস করবে না, তাই কিছু বলিনি এখনো। রিশাত বলল, তুমি আদ্রকে আগে বুঝিয়ে বলো,
ও বিশ্বাস না করলে পড়ে দেখব। আমি আচ্ছা বলে ফোন রেখে দিলাম। রিশাতের কণ্ঠটা শুনে মনে হলো উনার মন খারাপ হয়তো রাফিয়ার জন্যই। রেস্টুরেন্টে আমি আর আদ্র বসে আছি। আদ্র এদিক ওদিকে তাকিয়ে হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, আরুকে যেন আসবে বললে কোথায় সে? 5 মিনিটের মধ্যে চলে আসবে। কিন্তু কে সে বলবে তো? আগে আসুক না, তারপরেই বুঝতে পারবে। একটু পরেই একটা ছেলে এসে দাঁড়ালো আমাদের সামনে। সে ছেলেটি আর কেউ নয়, সে রিশাত। রিশাতকে দেখে মৃদু হেসে বললাম, ভাইয়া আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। রিশাত মুচকি হেসে আদ্রর দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি রিশাত। আদ্র আমার দিকে একবার তাকিয়ে রিশাতের সাথে হাত মিলিয়ে বলল, আমি আদ্র। কিন্তু আপনাকে তো ঠিক। রিশাত আদ্রর পাশের চেয়ারে বসে বলল, চিনতে পারেননি তাই তো। আমি কিন্তু চিনি আপনাকে এবং আপনার ওয়াইফকেও। আদ্র আমার দিকে তাকিয়ে বলল, আরও আমরা কি উনার জন্য ওয়েট করছিলাম? হ্যাঁ। আদ্র আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মৃদু হেসে আদ্রকে বললাম, তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে কি উনি আর আমরা কেনই বা উনার জন্য অপেক্ষা করছিলাম, তাই তো? আসলে উনি হলেন রাফিয়ার বয়ফ্রেন্ড। আদ্র অবাক হয়ে রিশাতের দিকে তাকিয়ে তারপর আমাকে বলল, রাফিয়ার বয়ফ্রেন্ড? কিন্তু আমি তো জানতাম রাফিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই। আর যদিও থাকে তাহলে তো ও আমাকে বলবে। আমি কিছু বলতে নিলে রিশাত আমাকে থামিয়ে বলল, রাফিয়া আপনাকে কেন বলবে? ও তো আপনাকে ভালোবাসে। আর যাকে ভালোবাসা যায় তার কাছে অন্য বয়ফ্রেন্ডের কথা হাইড করবে, এটাই স্বাভাবিক। আমি আদ্রকে বললাম, আদ্র, রাফিয়া তো তোমাকে বলেছে ওর ব্রেইন ক্যান্সার হয়েছে, তাই না? আসলে সত্যিটা হলো রাফিয়ার কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ। তোমাকে নিজের কাছে রাখার জন্যই মিথ্যে বলেছে। আদ্র কিছুটা রেগে বলল, আরু তুমি আবারও সেই কথা বলছ? রাফিয়া নিজেকে নিয়ে মিথ্যে কেন বলবে? রিশাত বলল, ব্রো আমি বলছি সবটা। রিশাত আদ্রকে সবটা বুঝিয়ে বলল। এমনকি রিশাতের সাথে রাফিয়ার কি কি কথা হয়েছে সব রেকর্ড শোনালো আদ্রকে। সেদিন রাতে রাফিয়ার সাথে কথা বলার সময় রিশাত নিজের ফোনে সব কথা রেকর্ড করে নিয়েছিল। আদ্র মাথা নিচু করে বসে আছে। আমি আদ্রর হাতের ওপর হাত রাখতে উনি তাকালো আমার দিকে। অপরাধী স্বরে বলল, আরু আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝেছি, হাত তুলেছি তোমার গায়ে। আমার এখন নিজের ওপরেই রাগ হচ্ছে, রাফিয়াকে এতটা বিলিভ করা উচিত হয়নি আমার। আমি কিছু বললাম না। রিশাত আদ্রর কাঁধে হাত রেখে বলল, ব্রো বন্ধুকে কেয়ার করা ভালো, বাট এতটা কেয়ার করা ভালো নয়। আপনি জানতেন রাফিয়া আপনাকে লাইক করে, তারপরেও ওকে এতটা সময় দিয়ে ঠিক করেননি আপনি। ওর মিথ্যের জালে ফেসে আপনি নিজের ভালোবাসার গায়ে হাত তুলেছেন। এতে আরিশা কষ্ট পেয়েছে ঠিকই, তারপরেও আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। কারণ ও ভালোবাসে আপনাকে। ভালোবাসার মানুষের থেকে সামান্য আঘাত পেলেও সে আঘাত পাহাড় সমান। যে আঘাতের ব্যথা আমিও অনুভব করছি। যাই হোক, সত্যিটা জেনেছেন, এটাই অনেক। আরিশাকে নিয়ে ভালো থাকুন, এটাই চাই। আর শুনুন, রাফিয়ার থেকে দূরে থাকবেন, এতে আপনার এবং আরিশার দুজনেই ভালো হবে। রিশাত আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আদ্র এখনও আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, চলো উঠি এখন, তুমি তো অফিসে যাবে, লেট হয়ে যাচ্ছে। আমি উঠে দাঁড়াতেই আদ্র আমার হাত ধরে বলল, আম সো সরি আরু। আমি রাফিয়ার কথা বিশ্বাস করে তোমাকে কষ্ট দিয়েছি। তোমাকে সময় না দিকে ওকে সময় দিয়েছি।
কি করে পারলাম আমি তোমাকে অবহেলা করতে? নিজেকে যে অপরাধী মনে হচ্ছে আমার। আমি হালকা হেসে বললাম, ভুল তো হয়েছে, এখন আর এসব ভেবে কি হবে? আমি তোমার ওপর রেগে নেই, ভালোবাসি যে তোমাকে। আদ্রর ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল, আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আজ আর অফিসে যাব না, আজকে সারাদিনটা আমার আরুসোনাকে দিব। কেটে গিয়েছে আরও 2 দিন। এই 2 দিনে রাফিয়া আদ্রর সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আদ্র কথা বলেনি। আজ সকালে আদ্র অফিসের জন্য বের হবে, তখনই রাফিয়া এসে হাজির। আদ্র মেইন দরজার কাছে এসে দেখল মায়ের সাথে কথা বলছে রাফিয়া। মাও হাসিমুখে কথা বলছে ওর সাথে। মা তো আর জানে না এই মেয়েটা কত বড় মিথ্যেবাদী। আদ্র রাফিয়াকে দেখে খুব রেগে যায়। রাফিয়ার সামনে গিয়ে রেগে বলল, তুই এখানে কেন এসেছিস? নতুন করে আবারও কেন নাটক করতে এসেছিস, তাই না? আদ্র, তুমি এসব কি বলছ? কিসের নাটক করব আমি? আমি আদ্রর পেছনেই দাঁড়িয়ে আছি। এই পাজি মেয়েটার ন্যাকামি আমার মোটেও সহ্য হচ্ছে না। বেহায়া মেয়ে একটা। মা আদ্রকে বলল, আদ্র, তুই রাফিয়ার সাথে এভাবে কথা বলছিস কেন? কি করেছে ও? আদ্র মায়ের দিকে তাকিয়ে বলল, কি করেছে জানতে চাও? ও মিথ্যে বলেছে আমাকে, নিজের ব্রেইন ক্যান্সারের মিথ্যে নাটক করেছে। আরুকে আমার থেকে আলাদা করতে চেয়েছে। মা অবাক হয়ে বলল, কি বলছিস তুই? রাফিয়া এসব কেন করবে? আর মিথ্যে নাটক সেটাই বা কেন? আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা, আমি বলছি রাফিয়া আদ্রকে ভালোবাসে, আসলে সেটাকে ভালোবাসা বলবো না লোভ বলবো বুঝতে পারছি না। এই মেয়েটা আদ্রকে আমার থেকে দূরে সরানোর জন্য আদ্রকে বলেছে ওর নাকি ব্রেইন ক্যান্সার হয়েছে, ও নাকি আর বেশি দিন বাঁচবে না। আসল সত্যিটা হলো ওর কিছুই হয়নি, সবটাই প্ল্যান করা। রাফিয়া আমার দিকে তেড়ে এসে বলল, এই মেয়ে কি বাজে বকছ? আমি মিথ্যে বলিনি। আসলে তুমি চাইছো আদ্রর সাথে আমার ফ্রেন্ডশিপটা নষ্ট করতে, তাই এসব ভুলভাল কথা বলছ। আমি। রাফিয়া আর কিছু বলতে পারল না, তার আগেই আদ্র ওর গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। রাফিয়া গালে হাত দিয়ে ন্যাকা কণ্ঠে বলল, আদ্র, তুমি আমাকে মারলে? আদ্র রেগে চেঁচিয়ে বলল, হ্যাঁ মেরেছি, তোকে আরও আগেই চড় মারা উচিত ছিল আমার। তোকে আমার বন্ধু ভাবতেই রুচিতে বাজছে। এত বড় একটা মিথ্যে বলেছিস তুই আমাকে। উপরে একজন বসে সব দেখছেন, সে ভয়টা কি তোর মনে বিন্দু পরিমাণও নেই? রিশাতের মতো ভালো একটা ছেলের ভালোবাসাকে ছুঁড়ে ফেলে এখন এসেছিস আমাকে ভালোবাসা দেখাতে। তোর কারণে আমি আমার আরুর গায়ে হাত তুলেছি। যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে সময় না দিয়ে তোকে সময় দিয়েছি শুধুমাত্র তোর অসুস্থতার কথা ভেবে। আর তুই কি করলি? বন্ধুত্বর সুযোগ নিয়ে এভাবে ঠকালি আমাকে। রাফিয়া আদ্রকে কিছু বলতে নিলে আদ্র ওকে থামিয়ে বলল, স্টপ রাফিয়া, আমি তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। চলে যা তুই আমার চোখের সামনে থেকে, তোর সাথে আমি আর কোনো যোগাযোগ রাখতে চাই না। একজন মিথ্যেবাদীর সাথে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না। কি হলো বেহায়ার মতো এখনো দাঁড়িয়ে আছিস কেন? চলে যেতে বললাম না তোকে? রাফিয়া চোখের পানি মুছে আমার দিকে চোখ রাঙিয়ে বেরিয়ে গেল। আমার যে মনে মনে কি খুশি লাগছে। বেশ হয়েছে আদ্র ওকে মেরেছে, অপমান করেছে। বজ্জাত মেয়ে কোথাকার, আমার আদ্রকে নিজের করতে চেয়েছিলি তাই না? এখন দেখ নিজের দোষেই কতটা দূরে সরে গেলি তুই আদ্রর থেকে। সন্ধ্যা 7টার দিকে আদ্র ফোন দিয়ে বলল অথই আর আমাকে রেডি হয়ে থাকতে। কিসের জন্য রেডি হতে বলল সেটাও জানি না।
অথৈকে রেডি হতে বলে আমিও রেডি হতে শুরু করলাম। 7:30টার পরে আদ্র আবারও ফোন দিল রেডি হয়েছি কিনা জানতে। আমি হ্যাঁ বলতেই উনি বলল অথৈকে সাথে করে বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়াতে। এই রাতে কোথায় নিয়ে যাবে উনি আমাদের বুঝতে পারছি না। অথৈয়ের সাথে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি, আদ্রর কোনো খবর নেই। 5 মিনিট পর আদ্রর গাড়িটা আমাদের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভিং সিটে আদ্র বসে আছে আর উনার পাশের সিটে সাদাফ ভাইয়া। আদ্র সাদাফ ভাইয়াকে বলল, সাদাফ এটা আমার বউয়ের জায়গা, ওকে বসতে দে, তোর জায়গাটা পেছনে। সাদাফ ভাইয়া হেসে নামতে নিলে অথৈ বলে উঠল, এই আপনি ওখানেই বসুন ভাবি, আর আমি পেছনে বসছি। আদ্র বলল, অথৈ পাকামো কম কর, আমার বউ আমার পাশেই বসবে। সাদাফ তুই এখনো বসে আছিস কেন? সাদাফ ভাইয়া মুচকি হেসে নেমে আমাকে বলল, যা বসে পড় তোর বরের পাশে। আমি মৃদু হেসে আস্তে করে অথৈকে বললাম, বনু গাড়িতে ওঠ, আদ্র তো তোকে আর সাদাফ ভাইয়াকে কাছাকাছি থাকার সুযোগ করে দিল। অথৈয়ের মুখে খানিকটা লজ্জার আভা দেখতে পেলাম। সাদাফ ভাইয়াকে চোখের ইশারায় গাড়িতে উঠতে বলে আমি আদ্রর পাশের সিটে বসে পড়লাম। অথৈ আর সাদাফ ভাইয়া পেছনের সিটে বসল। আমি আদ্রর দিকে তাকিয়ে বললাম, আমরা কোথায় যাচ্ছি? হানিমুনে। উনার এমন কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। কি বলছে উনি? পেছনে সাদাফ ভাইয়াদের দিকে তাকিয়ে দেখলাম দুজনেই মুখ টিপে হাসছে। এই আদ্রটাও না সাদাফ ভাইয়া অথৈয়ের সামনে এমন একটা কথা কি করে বলল? অসভ্য লোক একটা। আমি চোখ পাকিয়ে উনার দিকে তাকাতেই উনি মিষ্টি একটা হাসি দিয়ে গাড়ি চালাতে লাগল। আমরা চারজনে একটা রেস্টুরেন্টে এসে ডিনার করে নিলাম। তারপর একটা নদীর পাড়ে এলাম আমরা। গাড়িতে বসে বিরক্ত নিয়ে বললাম, এই রাতের অন্ধকারে নদীর পাড়ে কি দেখাতে এনেছ হুম? আদ্র মজা করে বলল, এই নদীতে একটা মৎস্যকন্যা আছে, ভাবছি তাকে আজ প্রপোজ করব। মৎস্যকন্যাকে প্রপোজ করব, কেউ না দেখলে হয় বলো, তাই তো তোমাদের নিয়ে এলাম। উফফ, তুমি এখনো মজা করবে? আদ্র জোরে হেসে উঠে বলল, যাক, আমার বউয়ের বুদ্ধি আছে, মজা করেছি, বুঝতে পেরেছে। গাড়ি থেকে নামো আগে, তারপর দেখাচ্ছি অন্ধকারে কি দেখাতে এনেছি। আমি নেমে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখি সাদাফ ভাইয়া অথৈ নেই। এ কি, ওরা কোথায় গেল? আদ্র পাশে এসে বলল, কি খুঁজছ? সাদাফ ভাইয়া আর অথৈ কোথায়? ওরা তো এখানে এসে গাড়ি থামাতেই নেমে গেছে, দেখনি তুমি? না তো, কিন্তু গেল কোথায়? ওর আছে হয়তো আশেপাশে কোথাও। ওদের মতো ওরা সময় কাটাক, তুমি আমার সাথে এসো। আদ্র আমার হাত ধরে একদম নদীর পাড়ে নিয়ে এলো। নদীর ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে। সামনের দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ, চারিদিকে নীরবতা ঘিরে রেখেছে আমাদের। মনে হচ্ছে আমরা জনশূন্য একটা স্থানে আছি। ঝিঝিপোকার ডাক আর পানির ছলাতো ছলাতো শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। চাঁদের আলো নদীর পানিতে পড়েছে, ঢেউয়ের তালে তালে ঝিলমিল করে উঠছে পানি। আমি একটু নিচে নেমে নদীর পানিতে পা ডুবিয়ে দিলাম। উফ, এত সুন্দর কেন সবকিছু। আদ্র আমার পাশে এসে আমার হাত ধরে বলল, অন্ধকারে কি দেখাতে এনেছি এখন বুঝতে পারছ তো? আমি মাথা নাড়িয়ে বললাম, আমি তো ভাবতেও পারিনি এমন সৌন্দর্য উপভোগ করতে পারব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আদ্র আমাকে এক হাতে বুকের সাথে জড়িয়ে নিল, আমিও উনার বুকে মাথা রেখে চারিপাশটা দেখতে লাগলাম। আমার মন বলছে এই সময়টা যদি এখানেই থেমে যেত কতই না ভালো হতো।
অথই নদীর পানিতে হাত ভিজিয়ে পানি ছেটাচ্ছে আর খিলখিল করে হাসছে। সাদাফ পাশেই দাঁড়িয়ে মুগ্ধ নয়নে দেখছে অথইকে। অথইয়ের হাসির আওয়াজটা সাদাফের বুকের মাঝে ঝড় তুলে দিচ্ছে। সাদাফের খুব ইচ্ছে করছে অথই হাসিমাখা মুখটা একটু ছুঁয়ে দিতে। সাদাফের গায়ে পানির ছেটা লাগতেই কেঁপে উঠল। অথই হঠাৎ করে সাদাফের হাত ধরে বলল, চলুন না, নদীর পানিতে পা ভেজাই, একা নামতে ভয় লাগছে আমার। সাদাফ হাতের দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর অথইয়ের সাথে সেও নামল পানিতে। অথই চারিদিকে চোখ বুলিয়ে খুশিতে আত্মহারা হয়ে বলল, আমি এরকম পরিবেশ আগে কখনো দেখিনি। ইচ্ছে করছে ডানা মেলে উড়তে। সাদাফ হুট করে অথইকে কোলে তুলে নিল। অথই অবাক হয়ে তাকালো সাদাফের দিকে। পড়ে যাবে সে ভয়ে সাদাফের বুকের ওপরে শার্ট খামচে ধরল। চাঁদের আলোতে অথইয়ে বিস্ময়মাখা মায়াবী মুখটা সাদাফ স্পষ্ট দেখতে পাচ্ছে। সাদাফ অথইয়ে মুখের দিকে ঝুঁকে বলল, এই পিচ্ছি, এত সুন্দর করে হাসো কেন তুমি? তোমার হাসি যে আমাকে পাগল করে দিচ্ছে। তোমার চঞ্চলতা যে আমার হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে। মন চাইছে এ বুকেতে শক্ত করে জড়িয়ে রাখি তোমাকে। অথই সাদাফের কথা শুনে কিছু বলল না। লজ্জা মিশ্রিত হাসি দিয়ে সাদাফের বুকে মুখ লুকাল। দিনগুলো বেশ ভালোই যাচ্ছে। সেদিনের পর থেকে রাফিয়াকে আর দেখিনি। তবে রিশাতের সাথে মাঝে মাঝেই কথা হয়। আদ্রর সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে রিশাতের। আজ সকাল থেকেই মাথাটা কেমন ঝিনঝিন করছে। শরীরটাও ফুরবল লাগছে, স্থির হয়ে দাঁড়াতেও পারছি না। বেডে আধশোয়া হয়ে চোখ বন্ধ করে আছি। অথই এসে বলল, ভাবি কি হয়েছে, এভাবে শুয়ে আছো কেন? আমি চোখ মেলে তাকিয়ে ওকে বললাম, একটু ফুরবল লাগছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। বেশি খারাপ লাগলে বলো, মাকে গিয়ে বলি। আরে না, তেমন প্রবলেম হচ্ছে না। তুই এমন সেজেগুজে আছিস কেন, কোথায় যাবি? অথই ওড়না ঠিক করতে করতে বলল, তোমাকে কাল বললাম না আমার এক ফ্রেন্ডের বার্থডে আজ, সেখানেই যাচ্ছি। বার্থডে পার্টি তো সন্ধ্যার পর। তুই রাতে একা কি করে আসবি? তোর ভাইয়া শুনলে তো রেগে যাবে। তাছাড়া সাদাফ ভাইয়াকে বলেছিস? হ্যাঁ বলেছি, রাতে সাদাফ ভাইয়া পৌঁছে দিয়ে যাবে বলেছে। আর আমি ভাইয়াকেও বলেছে যেতে। অথই তুই সাদাফ ভাইয়াকে এখনো ভাইয়া বলিস কেন? উনি তোর ভাইয়া লাগে? ভাইয়া ডাকটা মুখে চলে আসে, কি করব? ভাবি আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি, বাই। অথই বেরিয়ে যেতে আমি শুয়ে পড়লাম। এখন একটু ঘুমানো প্রয়োজন, হয়তো ঘুমালে ঠিক হয়ে যাবে। মায়ের ডাকে ঘুম ভাঙল। আমি চোখ মেলে তাকাতে উনি বলল, আরিশা মা ওঠ, এখন সন্ধ্যা হয়ে গেছে তো। তুই ফ্রেশ হয়ে নামাজ পড়ে নে, আমিও যাই নামাজটা পড়ে নেই। আমি উঠে বসে চুলগুলো হাত খোপা করে নিলাম, তারপর একটু হেসে বললাম, আচ্ছা মা। মা চলে গেল। আমি বেড থেকে নেমে বুঝতে পারলাম এখন আর ফুরবল লাগছে না। যাক, ভালোই হয়েছে, না হলে আদ্র বাড়িতে ফিরে আমার এই অবস্থা দেখল অযথা টেনশন করত। ওয়াশরুমে গিয়ে অজু করে এসে মাগরিবের নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পর এখন অনেকটাই হালকা লাগছে। সাদাফ অথইয়ের ফ্রেন্ডের বাড়ির সামনে দাঁড়িয়ে অথইকে কল দিল। বারবার রিং হচ্ছে, ফোনটা রিসিভ হচ্ছে না। সাদাফের কিছুটা রাগ হচ্ছে অথই ফোন তুলছে না বলে। 6 বার ফোন দেওয়ার পর অথই ফোন রিসিভ করে হ্যালো বলতেই সাদাফ বলে উঠল, এই মেয়ে, কি সমস্যা তোমার? হ্যাঁ, কখন থেকে ফোন দিচ্ছি দেখনি তুমি? অথই বুঝতে পারছে সাদাফ রেগে গেছে, তাই আস্তে করে বলল, সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছিলাম, তাই খেয়াল করিনি, সরি। সাদাফ শক্ত কণ্ঠে বলল, আমি নিচে দাঁড়িয়ে আছি, সবার থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি এসো।
আদ্র ফোন দিয়েছিল, আমি বলেছি তোমাকে নিয়ে ফিরছি। আচ্ছা, আসছি আমি। সাদাফ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছিল, হঠাৎ হাসির আওয়াজ পেয়ে মুখ তুলে তাকাল। অথই আর ওর দুইটা বান্ধবী সাদাফের দিকে এগিয়ে আসছে, ওদের সাথে একটা ছেলেও আছে। সাদাফ খেয়াল করল ছেলেটি অথইয়ের পাশে পাশে হাঁটছে আর বাঁকা চোখে তাকাচ্ছে ওর দিকে। মুহূর্তেই সাদাফ নিজের হাত মুঠ করে নিল। অথইয়ের পাশে ছেলেটিকে দেখে প্রচণ্ড রাগ হচ্ছে তার। অথইয়ের সাথে থাকা মেয়ে দুটি ওকে বিদায় জানিয়ে চলে গেল আর ছেলেটি অথইয়ের দিকে তাকিয়ে বলল, অথই, তোমাকে খুব মিস করব, আর কিছুক্ষণ থেকে গেলে পারতে। সবার সাথে বেশ মজা করেই সময়টা কাটছিল। অথই কিছু বলতে নিলে সাদাফ এসে অথইয়ের হাত ধরে বলল, অথই, লেট হচ্ছে, চলো। ছেলেটি অবাক চোখে অথইকে জিজ্ঞেস করল, অথই, উনি কে হন তোমার? অথই তো ভয় কিছু বলতেই পারছে না। সাদাফ এমনিতেই রেগে ছিল, এখন আরও রেগে গিয়েছে। সাদাফ যে এই ছেলেটিকে দেখে রেগে গিয়েছে তা অথইয়ের বুঝতে বাকি নেই। তাই অথই ভয়েই চুপ করে আছে। সাদাফ ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, আমি ওর কে হই জানতে চাও? আচ্ছা, জেনে নাও তাহলে। অথই আমার হবু বউ, আমি ওর কে হই, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর কিছু জানার আছে তোমার? ছেলেটি একবার অথইয়ের দিকে তাকিয়ে আবারও সাদাফের দিকে তাকালো, তারপর এদিক ওদিকে মাথা নাড়িয়ে বলল, না, আর কিছু জানার নেই। ছেলেটি কথা শেষ করে দ্রুত পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। সাদাফ অথইয়ের হাত ধরেই নিয়ে গাড়িতে বসিয়ে দিল। সাদাফ অথইয়ের সাথে কোনো কথা বলছে না, সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। অথই আর চুপ থাকতে পারছে না। সাদাফের দিকে তাকিয়ে বলল, আপনি এখনো রেগে আছেন আমার ওপর? আমি কারো ওপর রেগে নেই। তাহলে কথা কেন বলছেন না? আমার খারাপ লাগে না বুঝি? সাদাফ গাড়ি থামিয়ে দিল, তারপর অথইয়ের দিকে ঝুঁকে বলল, অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলবে, সে তোমাকে মিস করবে, তোমাকে আরও কিছুক্ষণ থেকে যেতে বলবে। এসব শুনে আমার খুব ভালো লেগেছে, তাই না? দেখুন, আমি ওই ছেলের সাথে সেভাবে কথা বলিনি। কেউ যদি আমাকে মিস করে তাহলে আমি কি করতে পারি? সাদাফ রেগে বলল, হ্যাঁ, সেই তো, কি করতে পারো তুমি? কিছুই তো করতে পারবে না। বারবার বলেছিলাম বার্থডে পার্টিতে আসার দরকার নেই। না, তুমি তা শুনবে না, তোমাকে আসতেই হবে। এসেছ বেশ ভালো, ফোনটা তো অন্তত টাইমলি ধরবে, সেটাও করনি। আবার ওই ছেলেটি বলে কি তোমাকে সে মিস করবে? বাহ, খুব ভালো। অথই আগে কখনো সাদাফকে এত রাগতে দেখেনি। ভীত চোখে তাকিয়ে আছে সাদাফের দিকে। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না অথই। অথই একটু ভেবে সিটবেল্টটা খুলে সাদাফের দিকে চেপে বসল। সাদাফ ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে, তবে কিছুই বলল না। অথই সাদাফের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর হুট করে সাদাফের বাম হাতটা জড়িয়ে ধরল। অথই হঠাৎ এভাবে হাত জড়িয়ে ধরায় সাদাফ অনেকটাই অবাক হল। অন্যদিকে তাকিয়ে বলল, এভাবে কাছে এসে হাত জড়িয়ে ধরলে আমার রাগ কমে যাবে এটা ভেবো না। আমি রেগে আছি তোমার ওপর। হাত ছাড়ো আর নিজের জায়গায় ঠিক করে বসো। আমি ঠিক জায়গাতেই আছি। এটা বলে অথই সাদাফের কানের কাছে এসে আস্তে করে বলল, আই লাভ ইউ। সাদাফের মুখটা আপনা আপনি হা হয়ে গেল। অথইয়ের বলা আই লাভ ইউ কথাটি সাদাফের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। মুহূর্তেই সাদাফের রাগ গায়েব হয়ে গেল, ওর মুখে হাসি ফুটে উঠল। সাদাফ অথইকে নিজের সাথে মিশিয়ে বলল, আমার পিচ্ছিটা তো দেখছি বড় হয়ে গেছে, রাগ ভাঙানোর টেকনিক তো ভালোই জানো। সত্যিই অবাক করে দিয়েছ তুমি আমাকে। আই লাভ ইউ টু কিউট পাগলি। ডিনার শেষ করে রুমে এসে আদ্রকে দেখছি না।
উনি তো একটু আগেই উপরে এলো গেল কোথায় তাহলে? বেডের চাদর ঠিক করে দাঁড়াতেই কোমরে কারো হাতের স্পর্শ পেলাম। শরীরটা কেঁপে উঠল সে ছোঁয়ায়। এই স্পর্শ যে আমার খুব পরিচিত। আমি পেছনে ঘুরতে নিলে আদ্র আমার পিঠ উনার বুকের সাথে ঠেকিয়ে পেছনে থেকেই জড়িয়ে ধরল। উনার অবাধ্য হাত আমার পেটের ওপরের শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত বুলাতে লাগল। উনার হাতটি আমি চেপে ধরে বললাম, সুযোগ পেলেই জড়িয়ে ধরতে হবে তাই না? আদ্র আমার ঘাড়ে চুমু খেয়ে বলল, আমার বউকে আমি যখন ইচ্ছে জড়িয়ে ধরব তার জন্য সুযোগ খুঁজতে হবে নাকি? আমার পেটের ওপর থেকে উনার হাতটা সরাতে চাইলে উনি আরো বেশি চেপে ধরল। তারপর আমাকে নিজের দিকে ঘুরিয়ে কিছু বলার সুযোগ না দিয়েই আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আমি উনার থেকে ছুটতে চেয়েও পারছি না, সে যে আমার ঠোঁটের স্বাদ নিতেই ব্যস্ত। ৪৫ মিনিট পর উনি আমার ঠোঁট ছেড়ে আমাকে কোলে তুলে বেডে শুইয়ে দিল। আমিও আর কিছু বললাম না, একে অপরকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিলাম। আদ্রর উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছি আর উনি আমার চুলের মাঝে হাত বুলাচ্ছে। আরু, হুম বলো। আগামী পরশুদিন আমরা সিলেট যাচ্ছি, মনিকাকে জানিয়ে দিও। আমি মাথা তুলে আদ্রর মুখের দিকে তাকিয়ে খুশি মনে বললাম, তুমি সত্যি বলছো আমরা সিলেট যাব? মিথ্যে কেন বলবো হুম, আমরা সত্যিই যাচ্ছি। অফিসে এখন কাজের তেমন চাপ নেই, তাই ভাবলাম বউকে নিয়ে ঘুরে আসি। তুমি কালই জামা কাপড় সব গুছিয়ে নিও। আমি নিজের খুশিটা দমিয়ে রাখতে না পেরে আদ্রর গালে টুপ করে একটা কিস করে বললাম, উফ, আমার যে কত খুশি লাগছে যা তোমাকে বলে বুঝাতে পারবো না। কতদিন পর আমি আমার বেস্টুকে দেখব, ওর সাথে সময় কাটাবো। তুমি খুব ভালো, আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আদ্র কপালে ভাঁজ ফেলে অভিমানী স্বরে বলল, ও তুমি খুশি হচ্ছ মনিকার সাথে দেখা হবে ভেবে? আমার সাথে ঘুরতে যাচ্ছ এটা তেমন কিছুই না তাই না? ঠিক আছে, তুমি বরং একা গিয়েই ঘুরে এসো, আমি যাব না। আরে আমি এ কথা কখন বলেছি? তুমি তো আমার সাথে যাবেই তাই না? তোমাকে ছাড়া আমি একা যাব এটা কি করে ভাবলে তুমি? হুম, তোমার থেকে দূরে থাকতে হবে বলে আমি বাড়িতে গিয়েও থাকি না। আর তুমি বল। হুস। আদ্র আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল। তারপর মুচকি হেসে বলল, আমি জানি বউ তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। আমিও যে পারবো না তোমাকে ছেড়ে থাকতে, বড্ড ভালোবাসি তোমায়। সকালে আদ্র অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আমি বেডের ওপর থম মেরে বসে আছি। ঘুম থেকে উঠার পর থেকেই মাথা ঘুরছে। আদ্র আমার কাঁধে হাত রেখে বলল, আরু এভাবে বসে আছো কেন, শরীর খারাপ লাগছে? আমি উনার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, আমি ঠিক আছি। উহু, তোমার চোখ মুখ তো সেটা বলছে না যে তুমি ঠিক আছো। কি হয়েছে বলো আমাকে। না, আদ্রকে বলা যাবে না, অফিসে যাচ্ছে এখন, শরীর খারাপের কথা বললে শুধু শুধু চিন্তা করবে। আমার কিচ্ছু হয়নি, তুমি অযথাই ভাবছ। তুমি এখন যাও, বাবা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। আদ্র আমার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, রুমেই বসে থাকবে নাকি? তোমাকে না বলেছি অফিসে যাওয়ার সময় আমাকে মেইন দরজা পর্যন্ত এগিয়ে দিতে? হাঁটতে মোটেও ইচ্ছে করছে না, তারপরেও আদ্রকে কিছু বুঝতে না দিয়ে উঠে উনার সাথে দরজা পর্যন্ত এসে মাথাটা আবারও ঘুরে উঠল। দরজাটা শক্ত করে ধরে দাঁড়িয়ে পড়লাম। চোখে সব কেমন যেন ঝাপসা দেখছি। আদ্র পেছনে কিছুর আওয়াজ পেয়ে ঘুরে আমাকে এভাবে দেখে চমকে উঠল। দ্রুত আমাকে ধরে ভীত স্বরে বলল, আরু কি হলো তোমার, ঠিক আছো তুমি? এই কথা বলছো না কেন তুমি? আরু তাকাও আমার দিকে। আদ্রর দিকে তাকিয়ে উনার মুখটাও ঝাপসা হয়ে এলো, কিছু বলার আগেই আমি উনার বুকে ঢলে পড়লাম।
চোখ মেলে তাকিয়ে দেখলাম সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আব্বু আম্মুও এখানে। আর আদ্র আমার পাশে আমার হাত ধরে বসে আছে। এখানে বড়রা সবাই আছে, এদের সামনে এভাবে হাত ধরে রাখার কোনো মানে হয়? আব্বু আম্মু, আদ্রর বাবা মা, অথই সবার মুখেই হাসি লেগেছিল। আমাকে তাকাতে দেখে সবার হাসি যেন আরো বেড়ে গিয়েছে। সবাই একে একে জানতে চাইছে আমি ঠিক আছি কিনা। আমি উঠে বসতে আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোকে কি বলবো বুঝতে পারছি না, শুধু দোয়া করি ভালো থাক সবাইকে নিয়ে। আজ এত বড় একটা খুশির খবর পেয়ে মনে হচ্ছে আমাদের এ পরিবারটা পরিপূর্ণ হতে চলেছে। যে যেভাবে পারছে সবাই কিছু না কিছু বলছে, শুধু আদ্র চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। কিন্তু সবার এত এত কথা আমার মাথায় ঢুকছে না, কিসের খুশির খবরের কথা বলছে সবাই? অথই সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই বাইরে চলো, ভাইয়া ভাবিকে একা ছেড়ে দাও। এখানে এখন আমাদের কোনো কাজ নেই। অথইয়ের কথা মতো সবাই চলে গেল। সবাই চলে যেতে আদ্র উঠে গিয়ে দরজা আটকে এসে আমার গা ঘেঁষে বসে পড়ল। আমার মুখের দিকে তাকিয়ে কিছু না বলে হুট করে আমার কপালে গালে ঠোঁটে একের পর এক চুমু খেতে লাগল। উনার এমন কাজে আমি আশ্চর্য না হয়ে পারছি না। হঠাৎ এমন করছে কেন? আমি উনার দিকে তাকিয়ে বললাম, আমি তো এখন ঠিক আছি, এমন কেন করছো তুমি? আদ্র আমাকে বুকের সাথে জড়িয়ে বলল, আরও আজ আমি অনেক 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 খুশি, আমি ভাবতেও পারিনি আজ এমন একটা সুখবর পারো। আমি বাবা হতে চলেছি, আরও তুমি আমার সন্তানের মা হবে। আমি আদ্রর বুক থেকে মাথা তুলে উনার চোখের দিকে তাকালাম, উনার চোখ চিকচিক করে উঠছে বাবা হওয়ার আনন্দে। আমার চোখেও পানি জমে গেছে, আমি কল্পনাও করিনি এমন কিছু জানতে পারব। আমি মা হব ভাবলেই মনটা খুশিতে নেচে উঠছে। আমার মুখে হাসি লেগে আছে, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। আদ্র আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এই পাগলি কাঁদছ কেন? একদম কাঁদবে না, আমাদের বেবিটা যে কষ্ট পাবে। এখন থেকে কেয়ারফুল থাকতে হবে। ডক্টর বলেছে তোমার শরীরটা অনেক ফুরবল, ঠিকঠাক রেস্ট নিতে হবে আর খাওয়া দাওয়ারও কোনো অনিয়ম করা যাবে না। বুঝেছ? হুম বুঝেছি। চলবে।